আজকে আমাদের ঘরের কাছেই এক জমিদার বাড়িতে ছুটি কাটানোর গল্প। ভীষণ গরমে সেদিন সকালেই এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল, আর আমরা বেরিয়ে পড়েছিলাম সোদপুর থেকে মেদিনীপুরের এক জমিদার বাড়ির উদ্দেশ্যে। যাচ্ছি আমরা পঁচেতগড়, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একটা জমিদার বাড়ি। সেখানে আজ রাত থাকবো এবং সেই গল্প তুলে ধরবো আপনাদের কাছে। যাওয়ার সময় এই সুন্দর সবুজ প্রান্তর দেখে দাঁড়িয়ে পড়লাম আমরা দুজনে। যদিও মাথার উপরে সূর্যদেব বেশ রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছেন, কিন্তু লোভ সামলাতে পারলাম। হ্যাঁ, কেন হিউমিডিটিটা এখানে সেভাবে কম, ঘামটা হচ্ছে না, এখনো বর্ষা শুরু হয়নি। হ্যাঁ, সেই জন্য তুলনামূলকভাবে ওয়েদারটা ঠিকঠাক আছে আর কি, বলা যায় আর কি, সেরকম কষ্ট হচ্ছে না। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আর এই ভ্রমণের গল্পে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো পঁচেতগড়ের জমিদার বাড়ি। দারুণ সুন্দর একটা হেরিটেজ স্টে, কিন্তু আমাদের সবার সাধ্যের মধ্যে। প্রায় 350 বছরের পুরনো এই জমিদার বাড়িতে পাক্কা জমিদারি ভাবটি পাবেন। সঙ্গে পাবেন বাঙালিয়ানায় ভরপুর অনবদ্য খাওয়া দাওয়া। ভরপেট রাজার খাবার হলো জামাই আদরে। এবার কাউকে ডাকতে হবে, আমার একটু পাঁচ বালিশটা আর মাথার বালিশটা চাপড় মেরে একটু ফুলিয়ে দিয়ে চলে যাবে, আমি চট করে পাঁচ বালিশটা জমি ধরে ফুলিয়ে দেবো। সাথে থাকবে মেদিনীপুরের মাদুর গ্রাম আর পটচিত্র গ্রামের কথাও। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। কলকাতা থেকে 1 রাত 2 দিনের বা 2 রাত 3 দিনের বেড়ানোর জন্য একটা চমৎকার জায়গার খোঁজ দেব আজকের এই ভিডিওতে। বাচ্চাদের সঙ্গে করে নিয়ে আসলে তাদের দিতে পারবেন আমাদের সংস্কৃতির শিকড়ের সন্ধান। আমরা সোদপুর থেকে রওনা দিয়েছিলাম সকাল 9:15টার সময়, আর এখন বাজে 1:45, আর খানিকটাই রয়েছে। চলুন যা যাক, চলো। গাড়িতে কোলাঘাট থেকে নন্দকুমার হয়ে দীঘার রাস্তায় কাঁথির আগে হেরিয়া বাজার থেকে ডান দিকে বাঁক নিয়েছিলাম আমরা। আমরা এখন দাঁড়িয়ে আছি হেরিয়া বাজারে। এদিকে চলে গেছে কাঁথি, আর এলাম নন্দকুমার থেকে। হেরিয়া বাজার থেকে আমরা ডান দিকে মোড় নিলাম, এদিকে আরো 30 কিলোমিটার গিয়ে পঁচেতগড়। হাওড়া থেকে মুহুর্মুহু নন এসি বাস ছাড়ে এগরার। যারা বাসে আসতে চাইবেন তারা এই বাসেই হাওড়া থেকে চেপে বসতে পারেন। এই পঁচেত মোড় ছাড়িয়ে আমরা একটু এগিয়ে গিয়েছিলাম। আপনারা যখন আসবেন তখন আপনাদের বাদিকে পড়বে, বাদিকে একটা পেট্রোল পাম্প পড়বে, তার আগেই যে মোড়টা পঁচেত মোড়, সেখান থেকে বাদিকে ঢুকতে হবে। আমরা ঘুরে আসছি, এই জন্য আমাদের এখন ডান দিকে। পঁচেত মোড়ে নেবে সেখান থেকে 20 টাকায় টোটো বা অটো পেয়ে যাবেন পঁচেতগড় জমিদার বাড়ি আসার জন্য। যারা ট্রেনে আসতে চাইবেন তারা দীঘাগামী ট্রেনে এসে নামুন 35 কিলোমিটার দূরের কাঁথি স্টেশনে। সেখান থেকে নন এসি 1400 আর এসি 1800 টাকায় পিক আপ সার্ভিস পেয়ে যাবেন আগের থেকে পঁচেতগড় জমিদার বাড়িতে বলে রাখলে। এই যে পঁচেতগড় রাজবাড়ি, রাজ্য সরকারের তরফে হেরিটেজ তকমা পেয়েছে এবং তার বোর্ড লাগানো রয়েছে এখানে। নমস্কার। নমস্কার। নমস্কার বাবা, রাজকীয় অভ্যর্থনা। হ্যাঁ সেটাই। না, ধুতি পাঞ্জাবি পরে এলে হতো, ড্রেসটা রাজকীয় হয়নি, সেই অনুভূতিটা ঠিক। থ্যাংক ইউ। শঙ্খ বাজিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে, আরতি করে।
আচ্ছা, এই যে ঘরের নামগুলো হালকেরাম ভট্ট বা কাশিরাম মিশ্র, এনারা কি এনাদের পূর্বপুরুষ নাকি? না, ইনারা পূর্বপুরুষ নয়, ইনারা এখানে আদিকাল থেকে এখানে এসে কেউ গান বাজাতেন, কেউ তবলা শিখতেন, সেই আচ্ছা। সূত্রে ইনাদের এখানে আসা। তাদের নামেই এই তাদের ঘরগুলো। নামেই ঘরের নাম। যদু ভট্ট এখানে কিন্তু অনেক দিন গান শিখিয়েছেন। এই হালকেরাম ভট্ট আমি জানি না, যদু ভট্টেরও কেউ হতে পারে। এখানে টোটাল রুম রয়েছে 6টা, নিচে 4টে, ওপরে 2টো। নিচের যে রুমগুলো, এগুলোর মধ্যে 3টে রুম হচ্ছে ডাবল বেডরুম, আর আরেকটা আছে 4 বেডরুম। আর ওপরে একটা ডাবল বেডেড রুম আর একটা হচ্ছে 4 বেডের সুইট রুম। আর ভাড়াটা বলে দিই, ভাড়া যে কোনো ডাবল বেডরুমে 1900 টাকা প্রতিদিন প্রতিজন, খাওয়া সহ। আর ওই 4 বেডের সুইট রুম যেটা, তাতে 2200 টাকা প্রতিদিন প্রতিজন। আমরা এখন রয়েছি গ্রাউন্ড ফ্লোরের 4 বেডেড যে ঘর, সেখানে। এখানে 2টো ঘর রয়েছে। এটা একটা ঘর ঢুকেই যেখানে আমরা রয়েছি, লাল মেঝে আর পালঙ্ক আর 2টো চেয়ার রয়েছে। জামা কাপড় রাখার জন্য আলাদা করে কোনো আলমারি নেই, কিন্তু এখানে দেওয়ালের মধ্যে হ্যাঙ্গার দেওয়া রয়েছে। আর দারুণ সুন্দর সুন্দর পেইন্টিং। আবারও বলবো, ঘরের মধ্যে আমাদের কোনো রকম কোনো গরম লাগছে না। বাইরে কিন্তু এখন বোধহয় 35 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু সেটা এখানে বোঝাই যাচ্ছে না। প্রত্যেকটা ঘর এসি। এখানে যে 6টা ঘর রয়েছে, প্রত্যেকটা ঘর এসি। আর এই যে 4 বেডেড রুম, একটা রুম তো এখানে, আরেকটা ওপাশে আছে, 2টো ঘরেই এসি রয়েছে। আর প্রতিটা ঘর এসি, এবং প্রতিটা ঘর অ্যাটাচড টয়লেট সহ, এবং প্রত্যেকটা ঘরে আলাদা করে ওয়াইফাই রাউটার বসানো রয়েছে। পৃথ্বীজিৎ, এটা একটা বিরাট ব্যাপার আর কি। হ্যাঁ, এই রাউটারটা আলাদা আলাদা সবার যারা কাজ করবে তাদের জন্য সুবিধা। একদম। যাই হোক, আর আরেকটা- এদিকে যে 2টো ঘরগুলো, সেগুলো হচ্ছে এই দিকটা। ওদিকে আরেকটা ঘর, মাঝে একটা স্পেস। এই যে স্পেসটা, এখানে জাস্ট একটা বেসিন আর আয়না রয়েছে, আর লাগোয়া ডান দিকে ওয়াশরুম, অ্যাটাচড টয়লেট। এই ওয়াশরুমে গিজারও রয়েছে, প্রত্যেকটা ওয়াশরুমেই কিন্তু গিজার রয়েছে। আর এদিকে আরেকটা ঘর। হ্যাঁ, এই হচ্ছে আরেকটা ঘর। এটা তুলনামূলকভাবে ওটার তুলনায় পালঙ্কটা একটু সাধারণ আর কি, ওইটার তুলনায়। হ্যাঁ, যদি আপনারা 4 জন আসেন, এক পরিবারে তখন, 4 জন, হ্যাঁ। বাবা মা ছেলে মেয়ে, বা একদম। বাবা মা ছেলে বৌমা, বা বাবা মা মেয়ে জামাই, তাহলে এই ঘরটা একদম সম্পূর্ণভাবে নিজস্ব একটা জায়গা। আদর্শ। আর এরকমই আরেকটা ঘর ওপরে রয়েছে, যেটা সুইট 4 বেডের, সেখানে ব্যালকনিও রয়েছে। আমাদের ঘরের নাম যদু ভট্ট। এটা একটা সাংঘাতিক ব্যাপার, আমরা শুনেছি, হ্যাঁ, আমি জানি। এটা হচ্ছে 4 বেডের ঘর, একটা সুইট রুম, মাঝে বসার জায়গা, এদিকে একটা বড় পালঙ্ক, আর ওদিকে একটা ছোট পালঙ্ক, লম্বা একটা রুম। এই যে এখানেও 2 জন স্বচ্ছন্দে শুতে পারবে, ওখানে তো 3 জন শুতে পারবে, ওই পালঙ্কের যা অবস্থা। এখানে একটা কাঠের আরাম কেদারা, গদি পাতা সুন্দর, মাঝে টেবিল, ওদিকে আবার 2টো রয়েছে আরাম কেদারা। এখানে জামা কাপড় রাখার জন্য এই আলমারিটা রয়েছে, আর এর পাশেই ব্যালকানি। দেখাচ্ছি, চলে এসো পৃথ্বী। দারুণ জায়গা ভাই, এটা দারুণ। এখানে বসে বসেই তো আড্ডা দিয়ে সময় কাটিয়ে দিয়ে যাবে রে ভাই। হ্যাঁ, এই যে ব্যালকানি, এখানে সকাল বিকেল আড্ডা দেওয়া যেতে পারে, বন্ধু বান্ধব নিয়ে যদি আসেন বা ফ্যামিলি নিয়ে যদি আসেন। এবং যথারীতি এখানেও কোনো গরম লাগছে না, স্বাভাবিকভাবেই, এত মোটা দেওয়াল। ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে ব্যালকানি, এই দরজাটা ছাদে চলে গেছে, খোলা ছাদে। আর এটা হচ্ছে ওয়াশরুম। বাহ, এখানেও গিজার রয়েছে। সব কটা ঘরের সঙ্গে লাগোয়া ওয়াশরুমে গিজার রয়েছে। এই পাশে একটা বেসিন রয়েছে হাত ধোয়ার জন্য। এই ছাদটা যেটা বললাম, ছাদে যাওয়ার দরজা যেটা বললাম, এদিকে। এই দরজা খুললেই ছাদে বিকেলে যাব, এখন বড্ড রোদ। এটা হচ্ছে আরেকটা ডাবল বেডেড রুম। এটারও লাল মেঝে এবং একটা পালঙ্ক রয়েছে এদিকে, এই যে। আর একটু লম্বা, যথেষ্ট বড় ঘর। এদিকে ড্রেসিং টেবিল, আর সঙ্গে এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। এবং যথারীতি এখানেও গিজার রয়েছে, জামা কাপড় রাখার জন্য এই যে হ্যাঙ্গার, 2টো চেয়ার রয়েছে। এই যে একটা হেরিটেজ এর গন্ধ মাখা বাড়ি, আর তার মধ্যে এত সুন্দর, সেই সময়কার, আজ থেকে প্রায় 350 বছর আগে এই বাড়িটি তৈরি করা শুরু হয়েছিল। যদিও বিভিন্ন সময় মডিফিকেশন হয়েছে, সেটাই স্বাভাবিক, কিন্তু
350-450 বছরের পুরনো একটা বাড়িতে একটা ঘরে থাকার যে অভিজ্ঞতা সেটা কিন্তু অনন্য। ঘর থেকে বেরিয়ে ডাবল বেডরুম থেকে বেরুলাম, ডান দিকে আমাদের যদুভট্ট রুম যেখানে আমরা আছি, আর এই হচ্ছে ছাদে যাওয়ার রাস্তা। আমরা তো ওপাশ দিয়ে যেতে পারবো ব্যালকনি দিয়ে, এই পথ দিয়েও ছাদে যাওয়া যাবে। আর এপাশে বসার জায়গা রয়েছে, সবচেয়ে ভালো জায়গা। আসুন, এখানে বসে আড্ডা দেওয়া যেতে পারে। দোতলায় একটা দারুণ সুন্দর বসার জায়গা রয়েছে। যদি আপনারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে আসেন তাহলে এই যে দোলনা লাগানো রয়েছে এবং এখানে টেবিল পাতা রয়েছে, চেয়ার রয়েছে, এখানে বসেই কিন্তু সন্ধেবেলা কেটে যাবে বা সকালবেলা একটা সুন্দর আড্ডা মারতে পারেন এখানে বসে। রাজকীয় ব্যাপার ভাই। হ্যাঁ, কাঁসার থালায় সুন্দর করে এরকম সাজিয়ে দিয়েছে। সাদে কি আর বলি, আমরা রাজার জামাই। সেই না, আমি না, আমি কারো জামাই না, তুই হ্যাঁ, তুই রাজার জামাই। যাই হোক, এই দেখো পটলটাকে রেখেছো, ডিজাইনটা করেছো দেখেছো? এই জিনিসটা আমার শ্বশুর বাড়িতেও করতে পারে। তাই প্রাথমিকভাবে যা এসেছে এখনো অবধি উচ্ছে, আলু ভাজা, গয়না বড়ি, এই যে এটা স্পেশাল এখানে মেদিনীপুরের। পটল তো দেখালামই। আর এটা এটা কি কুমড়ো এবং শাক মনে হচ্ছে, শাক জাতীয় কিছু হ্যাঁ। হবে মনে হচ্ছে এটা। একটা ছোট মাছ, একটা বড় মাছ। বড় মাছ কাতলা রয়েছে আর ছোট মাছ হচ্ছে পাবদা। সাংঘাতিক খিদে পেয়েছে, শুরু করে দিই। শুরু করা উচিত উচ্ছে দিয়ে, একদম। তেতো দিয়ে শুরু করো। এবং শেষ পাতে কিন্তু দই মিষ্টি পাঁপড় আছে, সেটার খবর আমি পেয়েছি, সেটা হ্যাঁ, শেষে দেখাচ্ছি। সেটাও আসছে। এই গয়না বড়ি হচ্ছে এখানকার স্পেশাল। এখানে একটা গ্রাম আছে বোধ হয়। আমি এটা আগেই শুনেছি, মানে গয়নাবাড়ির গল্পটা আমি জানি, কে হচ্ছে একটা। এই যে গয়না বড়ি, এটা তিলের, পেছন দিকে দেখুন, দেখতে পাচ্ছেন, পোস্তরও হয়, এটা তিলের। অসাধারণ খেতে। যারা এই অঞ্চলে আসবেন তারা গয়না বড়ি মিস করবেন না। এটা তো সাংঘাতিক ঘনরে, ফাটাফাটি ডাল। ঘন ডাল আর কি। মানে ভোজন রসিক বাঙালিদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা বেশ জম্পে সেখানে, এটা বলতেই হচ্ছে। কাতলা মাছটা ফ্রেশ। এবার পাবদা, তবে পাবদা দেখেই ভালো লাগছে। লোকাল পাবদা, তাই না? হ্যাঁ একদমই, শুধু দেখে না, খাওয়ার পরেও বুঝবি যে অতীব উৎকৃষ্ট মানের মাছ। আহা, ঝোলটাও তো খাঁচা। হ্যাঁ, ঝোলটাও খাচ্ছা, মাছটা তো আরো খাচ্ছা, খেয়ে দেখ। আহা, লোকাল বলছে সত্যি হেভি টেস্ট মাছটা। ফাটাফাটি। ভরপেট রাজার খাবার হলো হ্যাঁ জামাই আদরে। হ্যাঁ, এবার এবার কাউকে ডাকতে হবে, আমার একটু পাঁচ বালিশটা আর মাথার বালিশটা চাপড় মেরে একটু ফুলিয়ে দিয়ে চলে যাবে, আমি গিয়ে চট করে পাঁচ বালিশটা জড়িয়ে ধরে ফুলিয়ে দেবো। এই খাওয়ার পরে যদি একটু দীপ্রাহরিক নিদ্রা না দেওয়া যায় তাহলে এই খাওয়ারই বৃথা হয়ে যাবে ভাই, বুঝলি? একদম। আহা, কিন্তু আমি দই অর্ধেক খাবো, মিষ্টি একটা খাবো। আহা, চাটনিটাও ভালো ছিল। আর এটাকেই বলি প্রকৃত অর্থে চর্বকস্য লেজ্জ প্রিয়। কোনো সন্দেহ নেই, একদম। খাবার সত্যিই ভালো। এটা হলো পচেতগড় রাজবাড়ির পেছনের অংশ। এই অংশটা ভগ্নপ্রায়। এই জায়গাটা দেখলে পুরনো বাড়ির যে রূপ সেটা খানিকটা বোঝা যায়। প্রথম দিক মানে সামনের দিকের অংশগুলো রিপেয়ার করা, খুব সুন্দর করে বসবাসযোগ্য, কিন্তু পেছনের এই জায়গাটা এখন রিপেয়ার চলছে। এই জায়গাটা কিন্তু দারুণ, একদম পুরনো জমিদার বাড়ির যে ছোঁয়া তা এখানেই পাওয়া যাচ্ছে।
নিচে মাঝের জায়গাটা, এই যে উঠান, এখানে একটা ফণী মনসা গাছ রয়েছে আর আগাছায় ভরে রয়েছে। যারা এখানের তত্ত্বাবধানে রয়েছেন তারা বলছেন যে এই জায়গাটা আস্তে আস্তে রিপেয়ার করে এখানেও ঘর করা হবে ট্যুরিস্টদের জন্য। এই জায়গাটা কিন্তু আমার কাছে একটা আলাদা মাত্রা পেল, দারুণ লাগলো। একটা অন্যরকম ভাইবস আছে, মানে অন্যরকম ভাইবস, মানে কি সেই পুরনো বাড়ির যে ফিলিং হ্যাঁ, সেটা পুরনো ট্রুলি পাওয়া যাচ্ছে এখানে। এই জায়গাটা যে ভেঙে পড়া একটা রাজবাড়ি। হ্যাঁ, হ্যাঁ। এবার আমরা যাচ্ছি একদম ওপরের ছাদে। এটা আগে অন্ধকার সিঁড়ি ছিল, এখন তো লাইট লাগানো হয়েছে। আগেকার দিনে যেরকম নিয়ম ছিল না, পুরুষ মহিলার মুখ দেখবে না এরকম একটা ব্যাপার, সেই জন্য সিঁড়ি অন্ধকার থাকতো। ওয়াও, দারুণ ছাদ এটা। এখানে মাদুর পেতে আসর জমাতে হবে মৃত্যুজিৎ। এরকমই জায়গা। আমরা এখন আমাদের ঘরের পাশের যে ছাদ সেখানে, সামনেই কিশোর রায়জিউর মন্দির, আর ওই যে সূর্য অস্ত যাচ্ছে না, অপূর্ব লাগছে। এই গরমের মধ্যে একটা সময় মনে একটু শঙ্কা ছিল যে মেদিনীপুরে আসবো, কিন্তু আসার পরে বিশ্বাস করুন মনে হলো এসে ভালো করলাম। নতুন একটা জায়গা দেখা হলো, জানা হলো, এবং যথেষ্ট মনোরম লাগছে বিকেল বেলাটা। আর ঘরের ভেতরে তো গরম নেই। আর একটা কথা বলে দিই, রাজবাড়ির সঙ্গে সঙ্গীত জগতের একটা নিবিড় যোগাযোগ রয়েছে। যদু ভট্ট নামের ঘরে তো আমরা রয়েছি, দেখতে পেলেন। যদু ভট্ট এখানে যে গানের স্কুল ছিল, মিউজিক স্কুল ছিল, সেখানে উনি শিখিয়েছেন বছর 3 এবং এই হচ্ছে মিউজিক স্কুল। এই যে দালানটা দেখতে পাচ্ছেন, এখানেই ছিল মিউজিক স্কুল, যেখানে যদু ভট্ট দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, দারুণ সুন্দর একটা বিকেল পঞ্চেতগড়ে। অসাধারণ লাগছে ছাদে, সুন্দর হাওয়া দিচ্ছে, গরম কিন্তু বিন্দু মাত্র নেই, একেবারেই নেই। আচ্ছা, এখানে অনেকগুলো মন্দির আছে, আমি বলে দিচ্ছি এক এক করে। এখানে পঞ্চেশ্বর মহাদেবের মন্দির, আর এই পঞ্চেশ্বর মহাদেব থেকেই নাম পঞ্চেতগড়। পঞ্চেশ্বর মহাদেবের মন্দির, মাঝে পঞ্চেশ্বর মহাদেব রয়েছেন, যিনি স্বয়ম্ভু হিসেবে প্রকট হয়েছিলেন এখানে। গল্পটা বলে দিই, যিনি এই বংশের প্রতিষ্ঠাতা, উনি এসেছিলেন উড়িষ্যা থেকে, মুরারি মোহন মহাপাত্র, কালী মুরারি মোহন মহাপাত্র এরকম কিছু। সেটা 17 শতকের শেষের দিকে মুঘল দরবার থেকে ট্যাক্স কালেকশনের বরাত নিয়ে ওনারা চলে আসেন এখানে উড়িষ্যা থেকে। তারপর ট্যাক্স কালেকশন শুরু হয়। একদিন মুরারি মোহন মহাপাত্র লক্ষ্য করেন একটা বিশেষ জায়গায় গরুরা দাঁড়িয়ে যাচ্ছে এবং সেখানে অটোমেটিক্যালি তাদের বাট থেকে দুধ গড়িয়ে পড়ছে। এটা কয়েকদিন প্রত্যক্ষ করার পর মুরারি মোহন নির্দেশ দেন যে ওই জায়গা খনন করার। সেখান থেকে মহাদেব স্বয়ম্ভু প্রকট হন। তারপর তাকে প্রতিষ্ঠা করা হয় এখানে, এবং চারদিকে 4টে ছোট চূড়া রয়েছে এই মন্দিরে, দেখতে পাচ্ছেন। এই 4টে চূড়ার মধ্যেও কিন্তু শিবলিঙ্গ রয়েছে, সেই শিবলিঙ্গগুলোকে আনা হয়েছিল বেনারস থেকে। তো মাঝে স্বয়ম্ভু মহাদেব আর চারদিকে 4টে শিবলিঙ্গ, এই নিয়ে 5টি শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরে। আর এখানে রয়েছে নারায়ণজিউর মূর্তি, যা পাওয়া গিয়েছিল এখানে পুকুর থেকে। ওপাশে একটা খেলার মাঠ, বাচ্চারা খেলছে। আর এই হচ্ছে সামনে যে মন্দির দেখা যাচ্ছে, কিশোর রায়জিউর মন্দির। আর দূরে দেখা যাচ্ছে মা শীতলার মন্দির। আর একটু পরে সন্ধেবেলায় আরতি হবে মন্দিরগুলোতে, অবশ্যই দেখাবো আপনাদের। আপনাদের বলেছি এই রাজবাড়ির সঙ্গে সঙ্গীত জগতের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আর যে দালানে সঙ্গীত কলেজ, সেখানেই আমরা ঢুকেছি এখন। ওয়াও, ইনি হলেন যাদবেন্দ্র নন্দন দাস মহাপাত্র, এই বংশেরই একজন কৃতি সন্তান, যিনি সঙ্গীতে পারদর্শী ছিলেন, সেতার বাজাতেন, এবং ইনি ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খানের শিষ্য। ইনি হলেন গোপেন্দ্র নন্দন দাস মহাপাত্র। এনার 7 জন পুত্র সন্তান ছিল এবং 3 জন কন্যা সন্তান। এটাই সেই সঙ্গীত ঘর, যেখানে একসময় যদু ভট্ট গান শেখাতেন।
অসম্ভব ভালো জায়গা একটা। এই হচ্ছে কিশোরী রায় জিউয়ের মন্দির, এই যে, আর এখানে নাট মন্দির। এই দেখছিস রোমান স্টাইলের পিলার, হ্যাঁ রোমান স্টাইলের পিলার, উপরে কিন্তু রয়েছে খড়ের ছাউনি। এই জায়গাটা হচ্ছে আগেকার দিনের বিচার সভা, এখানেই বসতো। আর খানিকক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে সন্ধ্যারতি, প্রথমে কিশোর রায় জিউয়ের মন্দিরে, তারপর পঞ্চেশ্বর মহাদেবের মন্দিরে। সন্ধেবেলা আমরা জমাটি গল্প করছি, আর এখানে পেঁয়াজি আর চিকেন পকোড়া চলে এসেছে। বৃত্তিজিৎ দেখো, শিবাজির সঙ্গে পেঁয়াজি করলে কি হবে জানি না, কিন্তু শিবাজি পেঁয়াজি ভালোবাসে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভালো হয়েছে, আপনার রান্নাবান্না দারুণ। রাতে যখন আলো জ্বলে ওঠে তখন এই পঁচেতগড় রাজবাড়ির এক আলাদাই রূপ। আমাদের পরম সৌভাগ্য যে সেদিন সন্ধ্যায় আমরা পেয়েছিলাম এই বাড়ির সবচেয়ে প্রবীণা সদস্যা অপর্ণা দাস মহাপাত্রকে। বর্তমানে বোলপুর শান্তিনিকেতনের বাসিন্দা হলেও মাঝে মাঝেই চলে আসেন এই স্মৃতিবিজড়িত বাড়িতে, যেখানে তিনি নতুন বউ হয়ে এসেছিলেন সেই 60-এর দশকে। অনেক গল্প শুনলাম এই বাড়ির ওনার কাছ থেকে। তবে আমার এই বাড়ির প্রতি একটাই আমি এসে মুগ্ধ হয়েছিলাম, এখানকার গান বাজনার আসর। এই যে সামনের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন পিছনে, এই সবকটা ঘরের নিচে ছাত্ররা থাকতো। প্রায় 90-এর কোঠায় বয়স হলেও স্মৃতিশক্তি এখনো প্রখর। অনেকক্ষণ চলেছিল সেদিনের গল্প আর আড্ডা। ডিনারে আছে হচ্ছে এই রুটি, একটা ঢেঁড়স আর আলু দিয়ে একটা তরকারি, বেগুন ভাজা গরম গরম, আর তার সঙ্গে ডাল আর চিকেন, আর এই অল্প একটু স্যালাডের মতো একটা পেঁয়াজ শসা, এগুলো দারুণ। আর একদম ঘরোয়া রান্না তো, ওই জন্য আরো ভালো। সুপ্রভাত, দারুণ সুন্দর রাত কাটলো, হেভি ঘুমিয়েছি। এখন আমরা আমাদের এই রাজবাড়ির ঠিক উল্টো দিকে একটা ছোট্ট বাগান মতো রয়েছে, সেখানে পায়চারি করছি। চারিদিকে সবুজ, আর ডান দিকে একটা পুকুর রয়েছে। ইনি কি যুদ্ধ করতে গিয়ে মাথা খুইয়েছেন নাকি? সেটাই আমিও ভাবছি। হ্যাঁ, শুধু ইনি খাওয়াননি, ওনার ঘোরাও। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর আমরা ফেরত যাব, এটাই হচ্ছে প্ল্যান। যাওয়ার পথে কিছু কিছু জায়গা দেখে নেবো, চেষ্টা করব, দেখা যাক। তবে আপনারা যারা এখানে আসবেন তারা দীঘার পথে প্ল্যান করতে পারেন। আর এদের আরেকটা প্রপার্টি রয়েছে কানাই চট্ট বোধহয়, যেটা
ওই কাঁথির কাছেই, এখান থেকে 50 কিলোমিটার মতো, সেখানে সমুদ্র রয়েছে, সেখানে টেন্ট অ্যাকোমোডেশন রয়েছে এনাদেরই, সেখানেও আপনারা থাকতে পারেন। সেই সঙ্গে এটাও প্ল্যান করতে পারেন, বা দীঘার সঙ্গে প্ল্যান করতে পারেন, মন্দারমণির সঙ্গে প্ল্যান করতে পারেন। রাতে জম্পেশ ঘুম হয়েছে, এখন বাজে সকাল 9টা। প্রীতিজিৎ খাচ্ছে ব্রেকফাস্টে লুচি, আমি রুটি আর সাদা আলুর তরকারি, এই যে সঙ্গে আছে ডিম সিদ্ধ এবং স্যালাড। আসুন আলাপ করিয়ে দিই অয়ন চক্রবর্তী। অয়ন, নমস্কার। এই নেচার স্টে ইকো ট্যুরিজমের ওনার, এবং ওর তত্ত্বাবধানেই এই যে আমরা হোমস্টেতে এসেছি, পচেতগড় রাজবাড়ি, এটা ওর তত্ত্বাবধানেই। অয়ন, বলো। প্রথমত এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের সব দর্শককে আমাদের এই নেচার স্টে পচেতগড় রাজবাড়িতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই। আমাদের সৌভাগ্য যে শিবাজিদা এবং পৃথ্বীজিৎদা দুজনে আমাদের এখানে এসেছেন এবং তারা জায়গাটা ঘুরে দেখেছেন এবং তাদের অভিজ্ঞতা এখন পর্যন্ত ভালো হয়েছে বলে তারা জানিয়েছেন। দেখুন, এই রাজবাড়ি সম্বন্ধে শিবাজিদা একটু কি আমি বর্ণনা করে দেবো রাজবাড়ি সম্বন্ধে? আচ্ছা, তার আগে একটা কথা বলতে চাইবো, আমরা এর আগে ওদের আরও একটা প্রপার্টিতে থেকে এসেছি, এবং সেটা হচ্ছে লালগঞ্জ, যেটা বকখালির কাছে। আর ওদের আরও একটা প্রপার্টি রয়েছে এখানে কানাইচট্টতে। হ্যাঁ, কাঁথির থেকে 15 কিলোমিটার দূরে। ওটা আমাদের একটা অফবিট বিচ ক্যাম্প, কানাইচট্ট বিচ। এখান থেকে 50 কিলোমিটার। আপাতত টেন্ট রয়েছে, আমরা পুজোর আগে 2টো কটেজ করব পরিকল্পনা আছে। আচ্ছা, কেউ যদি এখানে আসে, সে এখান থেকে দীঘা, মন্দারমণি, কানাইচট্ট এই সব জায়গা একদম কভার করতে পারবে, কারণ মন্দারমণি মোটামুটি এখান থেকে 50 কিলোমিটার ডিস্টেন্স পড়ে। আমাদের কানাইচট্ট বিচ ক্যাম্পও তাই। যদি কানাইচট্ট থেকে মন্দারমণি চলে যান, তাহলে যেটা নতুন মেরিন ড্রাইভ রোডটা হয়েছে সমুদ্রের পাশ দিয়ে, ওটা উপভোগ করতে করতে যেতে পারবেন। তো দুটো একটা মিক্সচার হয়ে যেতে পারে, একটা হেরিটেজ এবং একটা বিচ, ভালো লাগবে আমার মনে হয়। এবার তুমি এই হোমস্টে সম্পর্কে, এই রাজবাড়ির সম্বন্ধে একটা কথা আমার বলে রাখা ভালো, রাজবাড়িতে থাকার ব্যবস্থা সম্বন্ধে। এই রাজবাড়িতে থাকার 2টো পার্ট রয়েছে। এবার রাজবাড়ির একটা অংশ, সেটা রাজবাড়ির আরেকজন সদস্য, তিনি অলরেডি সেখানে থাকার ব্যবস্থা পরিচালনা করছেন বেশ কিছুদিন ধরে হোমস্টে মডেলে। আর আমরা যে অংশটা, রাজবাড়ির মূল অংশ, এই অংশটা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা অবসর পচেট নামে হোমস্টে তকমাপ্রাপ্ত। আমাদের এই অংশটি হোমস্টে হিসাবে স্বীকৃত। তো এই অংশটা আমরা পরিচালনার দায়িত্ব পেয়েছি নেচার স্টে ইকো ট্যুরিজম, এবং আমরা এটাকে চালাচ্ছি এই নামে, নেচার স্টে পচেতগড় রাজবাড়ি, এই নামে আমরা এটাকে চালাচ্ছি। আমাদের এখানে এই অংশটাতে মোট 6টা রুম রয়েছে, নিচের তলায় 4টে, ওপরের তলায় 2টো। আর আমাদের রেটটা আপাতত আমরা খুবই কম রেখেছি, যাতে সাধারণ মানুষ একটু রাজবাড়ির আস্বাদ নিতে পারেন আর কি। 1900 টাকা করে থাকা খাওয়া নিয়ে এক একজনের, সবই এসি রুম। কিন্তু ওপরের যে রুমটা আছে ওটা 2200, ওটা আমরা সুইট রুম বলি, কারণ ওটাতে প্রাইভেট ব্যালকনি রয়েছে, রুমের আকার বড়, এবং ছাদে যাওয়ার অ্যাক্সেসটা রয়েছে খুব সামনে। আর ছাদ বলতে গিয়ে শিবাইদা একটা কথা মনে পড়লো, আমার দর্শকদের বলে দেওয়া ভালো। আমাদের এই রাজবাড়ির এই অংশটাতেই শুধুমাত্র গেস্টরা যারা থাকছেন, এখানে থাকলে কিন্তু শুধুমাত্র ছাদে তারা ডাইরেক্ট যেতে পারবেন যে কোনো সময়, সন্ধ্যেবেলা হোক দিনের বেলা হোক, ছাদ থেকে পুরো রাজবাড়ির ভিউটা তারা পেতে পারবেন। তার মানে অন্য অংশে যারা থাকছেন তারা না, আপাতত সুযোগটা নেই সেখান থেকে যাবার। বাকি কমন অংশ মন্দিরগুলো ঘুরতেই পারবেন, কিন্তু ছাদে যাওয়ার সুযোগটা আমাদের এই অংশের মাধ্যম দিয়ে শুধুমাত্র। যদি আপনারা আসতে চান অবশ্যই আসতে পারেন। আমি তো বলবো যে একবার রাজবাড়ির এই অভিজ্ঞতা আস্বাদন করুন। খাওয়া দাওয়া তো অসাধারণ দেখিয়েছি আমি। আর সেই সঙ্গে এখানে রাজবাড়ির যে থাকার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। 1900 টাকা বা 2200 টাকা এমন কিছু একটা কস্ট নয়, যেটা অন্যান্য রাজবাড়িতে আমাদের এখানে যা রয়েছে, আমি নাম নিচ্ছি না, সেখানে কিন্তু অনেক একটা হেভলি কস্ট, তাই না, সাংঘাতিক কস্ট। সেই তুলনায় এখানে কস্টটা অনেকটাই কম। আর যেটা বললাম আমি বিভিন্ন জায়গায় ভিডিও, যে দীঘা, মন্দারমণি বা ওদের কানাইচট্ট, এইসব জায়গার সঙ্গে আপনি এক রাত এখানে প্ল্যান করতেই পারেন। আমরা এখান থেকে শিবাইদা লাস্টলি একটু বলে নিই, আমরা এই রাজবাড়ি থেকে বেরিয়ে এখন আমাদের প্রোগ্রাম রয়েছে, একটু যাবো একটা মাদুর শিল্পের গ্রাম, জৌপুতুলের গ্রাম, পটচিত্রের গ্রাম, এগুলো আমরা কভার করবো। শিবাইদার ভিডিওতে আপনারা দেখতে পাবেন, এগুলো আপনারা সাইট সিন হিসেবে রাখতেই পারেন। এখন বাজে সকাল 10:30, আমরা বেরোচ্ছি এখন। এই সব গ্রামগুলো যে কটা পারবো কভার করে আমরা বাড়ি ফিরবো। চলুন। পচেতগড়ের সবচেয়ে বড় উৎসব হচ্ছে রাস উৎসব, সে তো আগেই বলেছি। আর আমার পেছনে এটাই হচ্ছে রাস মঞ্চ। এই যে মাঠ, এই মাঠ লোকে লোকারণ্য থাকে রাসের সময়। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষের সমাগম হয় যখন রাস উৎসব হয় তখন। আর এই বাদিকেই হচ্ছে শীতলা মন্দির। মেদিনীপুরের সবং এমনিতেই মাদুরের জন্য বিখ্যাত, তবে এই সবংয়ে সারতা বলে একটা গ্রাম আছে, সেটাকে বলা হয় মাদুর গ্রাম। ওখানে প্রচুর মাদুর তৈরি হয়, সেখানেই যাচ্ছি এখন আমরা।
এখানে মাদুর তৈরির ওয়ার্কশপ। কিভাবে মাদুর তৈরি হয় তা আপনাদের দেখানো যাবে, কিন্তু এখন কারেন্ট চলে গিয়েছে। আকাশ মেঘলা আর ওপাশের মাঠটা সবচেয়ে সুন্দর লাগছে। তা আগে দেখে নিন, এই হচ্ছে ওয়ার্কশপ। এই খড় থেকে তৈরি হয়। পশ্চিমবাংলায় বলা হয় এটাকে মাদুর কাঠি, হ্যাঁ। আর এটা সাউথে যেটা হয় ওটাকে কোরাই ঘাস বলা হয়। এটা আসে কোথা থেকে? এটা আমাদের তো চাষ করতে হয়। এই মাদুর কাঠি বা কোরাই ঘাস, এটা আলাদা করে চাষ করা হয়। আমি প্রথমে দেখে ভেবেছিলাম যে এটা খড় নয়। আর এই হচ্ছে মাদুর যা এখানে তৈরি হয়। এটা নতুন একটা প্রজেক্ট হয়েছে। আচ্ছা। এটা আমি ম্যাড্রাস আইআইটির সঙ্গে কোলাবোরেশন করে হ্যাঁ। আমাদেরই খরচায় আমি করেছি আর কি। আচ্ছা। যাতে উন্মি নর্মালি একটা পিরিয়ড চলে আসবে, এই মানুষের এই অত শ্রম করার লোক থাকবে না। হ্যাঁ, যে দিনকাল আসছে ঠিক। সে যদিও থাকবে 2-4 ঘন্টা, আর 2-4 ঘন্টা মাদুর মানে কেউ কিছু বানাতে পারবে না। তাই ঠিক। এটাকে ডেভেলপ করানোর জন্য ইলেকট্রিক মেশিন ব্যবহার করা হয়েছে। ওকে, এই 1 ঘোড়ার মোটরে চলে। হ্যাঁ, 1 ঘোড়া মোটরে চলে। এখানে এই ওয়ার্কশপে যে মাদুর তৈরি হচ্ছে এই সারতা গ্রামে, তা কিন্তু যাচ্ছে সুদূর চায়নায়, তাই তো? শুধু চায়না, অল ওভার ওয়ার্ল্ড। অল ওভার ওয়ার্ল্ড। তার মধ্যে চায়নার চাহিদা সবচেয়ে বেশি। না, চায়না আমি একবার সবচেয়ে চাহিদা লন্ডন আর আপনার হচ্ছে কি আমেরিকা, এই আচ্ছা। দুটো দেশের মধ্যে প্রচুর ডিমান্ড। ভেবে দেখুন, পশ্চিমবঙ্গের এই সবংয়ের সারতা গ্রামের থেকে মাদুর যাচ্ছে সারা দুনিয়ায়, এবং আমরা প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা অর্জন করছি, তাই তো? থ্যাংক ইউ। অখিলবাবুর কাছ থেকে অনেক কিছু জানলাম। এবং থ্যাংক ইউ। বংশ পারম্পরিক। আচ্ছা। নিমাই সন্ন্যাসী যখন খুব বাচ্চা অবস্থা ছিল, হ্যাঁ। তখন নাকি যে মাদুরটা ব্যবহার করতেন, সেই মাদুর নাকি আমাদের এখান থেকে কেউ না কেউ তৈরি করে দিয়েছিলেন। আরে বাবা, খুব আনন্দ পেলাম দেখে যে আমাদের কুটির শিল্প সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। থ্যাংক ইউ অখিলবাবু, ভালো থাকবেন। নমস্কার, দেখা হবে। আচ্ছা, এই হচ্ছে ফিনিশড প্রোডাক্ট, যেটা লন্ডনে এক্সপোর্ট হচ্ছে। ভাবতেও ভালো লাগে। এই দেখুন, এই যে টেবিল দেখেছেন না, এগুলো সব বাইরে এক্সপোর্ট হচ্ছে এগুলো। আচ্ছা পুরোটা কিন্তু হ্যান্ড উইভিং, এখানে কোনো মেশিন বা অন্য কিছু। আচ্ছা, এই জাতীয় মাদুরের দাম কত এটার? এটা টোটাল সেট আসছে আপনার 900 টাকা। মানে 6 পিস প্লাস একটা রানার মিলিয়ে 900 টাকা। 900 টাকা নিচ্ছি। অনেক কিছু কিনে নিলাম। মাদুর তো নিয়েছি, তার সঙ্গে এই ব্যাগ। মৈত্রেয়ীর ব্যাগের প্রতি অবসেশন রয়েছে। দারুণ ব্যাগটা। মাদুর দেখা, কেনাকাটি এইসবের পরে এই মুহূর্তে আমরা যেখানে এসে দাঁড়ালাম, এটাকে বলে পটচিত্রগ্রাম। এই জায়গাটার নাম হচ্ছে নয়া। আর এই মুহূর্তে আমরা এখানে এসেছি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী বাহাদুর সর্দারের স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন এখন শ্রী বাহাদুর চিত্রকর। এই যে মিউজিয়াম, এটা ওনারই। সবাই কাজ করছেন এখানে, দারুণ সুন্দর সাজানো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের তোমাদেরকেও আসার জন্য। আমাদের গ্রামে পটচিত্র শিল্প গ্রামে বহু প্রাচীন পটচিত্র হয়ে আসছে, প্রাচীন কাল থেকেই। ঠিক। তো মানুষ যখন কথা বলতে জানতো না, তখন থেকেই পটচিত্র শুরু। গুহার মধ্যে এঁকে রাখতেন কোন জঙ্গলে খাবার রয়েছে, কোন জঙ্গলে হিংস্র জন্তু রয়েছে। সেই সময় কোনো কেমিক্যাল রং ছিল না, ভেষজ রঙেই করতো। ফল ফুল পাতা দিয়েই রং তৈরি করতো। সেই রং এখনো পর্যন্ত আপনাদেরকে দেখানো হবে। এখন রঙের ওয়ার্কশপ হবে, পটচিত্রের গান হবে, পটচিত্র কিভাবে আঁকা হয়, এবং যৌ পুতুল পটচিত্র শিল্পীরা করতো, সেই যৌ পুতুলও এখন বানিয়ে আপনাদের সামনে দেখানো হবে। এবার যে ঘরটায় আমরা ঢুকছি, এটা ওনার সংগ্রহশালা। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে উনি অনেক পুঁথিপত্র, দুষ্প্রাপ্য ছবি সেগুলো সংগ্রহ করেছেন এবং সেগুলো এখানে রেখেছে, এবং অনেক বইও আছে। অনেক বই রয়েছে, আমার 50-60 হাজার বই রয়েছে প্রাচীনকালের। এবং পটচিত্র যে বই হয়েছিল সেই বইগুলো সব চেষ্টা করেছি, যতটা পেরেছি রেখেছি, কিন্তু 50-60টা পটচিত্রের বই রয়েছে। এবং আমি পুঁথিও দেখতে পাচ্ছি। এগুলো আনুমানিক মানে কত বছর আগেকার বলে আপনার এই 700 বছর 800 বছর এক একটা পুঁথি, মানে সেরকম পুরনো। তাল পাতায় আগে লেখা হতো। হ্যাঁ, আগে ভূর্জপত্রে লেখা হতো। হ্যাঁ, ওই বেলকে পুড়িয়ে বাঁশের কলম দিয়ে লেখা হতো। আচ্ছা আচ্ছা। আর তারপরে এলো তুলট কাগজ। এ তো দারুণ জিনিস। এটাকে নিচে ফেলে দিলে এটা ফ্রেম করে দেবে। অপূর্ব শিল্প সৃষ্টি। দুটো আছে, দুর্গা, এবং এটা তাহলে 3 চালা দুর্গা করেছেন, তাই তো? এটা হচ্ছে যৌ পুতুল নামে পরিচিত। এটা গালার পুতুলও বলা হয়। অনেকগুলো মাটির নাম থাকে, মাটি দিয়ে বানানো। আগে আমি শিখেছি ঠাকুমার কাছ থেকে।
ঠাকুমার মা মানে আমার বড় মা, ওনারা আগে এরকম মাটির পুতুল বানাতো, দিয়ে মাথায় করে ঝুড়িয়ে করে নিয়ে যেয়ে গ্রামের যে মেলা হতো সেই মেলাতে বিক্রি করতে। তার সঙ্গে সঙ্গে পটচিত্রও বানাতো। তো পটচিত্র যখন রাত্রেবেলা বানাতো, তো তারপরের দিন দেখা গেছে যে একটা মেলা আছে, তো ওখানে নিয়ে যেয়ে তখন পটচিত্র বিক্রি হতো না, পটচিত্র কেবলমাত্র মানে প্রচারের মাধ্যম ছিল। যখন যেখানে যেরকম পরিস্থিতিতে হচ্ছে, যেরকম সোনামের উপরে হয়েছিল বা আগে বৃক্ষরোপণে বা বিভিন্ন জিনিসের উপরে যখন পটচিত্র প্রচার মাধ্যম, পটচিত্র এঁকে গান করে ওখানে সচেতন বার্তা দেখাতো। তারপর সেই সময়ে এই পটচিত্র শিল্পীরাই এই জৌপুতুল বানিয়ে গ্রামের যে মেলাগুলো হতো সেখানে নিয়ে যেয়ে বিক্রি করে সংসার চলতো। এই যে এই নয়া গ্রাম, এখানে মোট 136 ঘর এরকম আপনাদের মতো শিল্পীরা বসবাস করেন, এবং এই পটচিত্র ব্যাপারটা যেটা আমি শুনলাম খুব ইন্টারেস্টিং গল্প, যুগে যুগে কালে কালে লোকশিক্ষার একটা মাধ্যম হিসেবে কিন্তু এই পটচিত্রের একটা বিশেষ ভূমিকা আছে। আমাদের যখন ব্রিটিশ আমল ছিল বা তার আগের আমলে যে ধরনের পটচিত্র হতো, এখন বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে কিন্তু এক একটা সাবজেক্ট নিয়ে পটচিত্র তৈরি হয়। যেমন করোনার পরে লোকজনকে সচেতন করার জন্যে এনারা কিন্তু পটচিত্রের মাধ্যমে প্রচার চালিয়েছিলেন। এবং এছাড়া মানে এখন ব্যাপারটা এমন জায়গায় গেছেন যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তাদের যে সমস্ত মিশনগুলো আছে, যেরকম স্বচ্ছ ভারত বা কন্যাশ্রী, সেগুলো প্রচারের জন্য কিন্তু পটচিত্র এনাদের মতো পটচিত্র শিল্পী যারা তাদের সাহায্য নিচ্ছেন এবং চাইছেন যে ব্যাপারটাকে আরও ছড়িয়ে দিই। চাষবাসটাকেও পটচিত্রর মাধ্যম দিয়েই কিন্তু শুরু হয়েছিল। তারপরে এবার মোড়লরা এলো বা রাজারা এলো, তাদের যে গল্প, তাদের যে প্রচার, তাদের যে কাজকর্ম, সেগুলোও কিন্তু পটচিত্র এঁকে গান বেঁধে মানুষরা গ্রামে গ্রামে প্রচার করত। রামায়ণেও আমরা পেয়েছি দশরথকে পটচিত্র শিল্পীরা যখন বনবাসে চলে যায়, তখন কিন্তু প্রত্যেক দিন দশরথকে গান শোনাতো পটচিত্র ছবি এঁকে। প্রত্যেক 1 কিলোমিটার ছাড়া পটচিত্র শিল্পীকে দাঁড় করিয়ে রাখতেন, যে তারা প্রত্যেক দিনের খবরটা যেন পেয়ে যায়। মানে এক কথায় আমরা বলতেই পারি এই পটচিত্র হলো একটা চলমান ইতিহাস এবং লোক সংস্কৃতির একটা দলিল, যার মাধ্যমে এটা রয়ে যাচ্ছে আমাদের কাছে। আমি আরেকটা জিনিস আমার জানতে খুব ইচ্ছে করছে আর কি, সেটা বোধহয় প্রাসঙ্গিক আজকের দিনে খুব, আজকের এই মানে এই যে বিদ্বেষপূর্ণ যে বাতাস, যে হিন্দু মুসলিম বা বিভিন্ন ধর্মের মধ্যে যে সংঘাত হানাহানি, আমার মনে হয় একটা শিক্ষণীয় ব্যাপার। এখানে এসে আমি যেটা দেখলাম যে বাহাদুর বাবুরা কিন্তু ধর্মীয় পরিচয় যদি বলা যায় ওনারা মুসলিম, কিন্তু ওনারা এই যে আমাদের হিন্দু দেব দেবী এবং এই মূর্তি এইসব নিয়ে যে কাজ করছেন, এতে আপনাদের কোনো বাধা আসেনি বা অন্যরকম কোনো ব্যাপার বা কোনো সমস্যার মধ্যে কখনো পড়েছেন বা কিছু হয়েছে? আমার মনে হয় যে এটাই আমাদের ভারতবর্ষের প্রকৃত চরিত্র, যে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধ আমরা একসঙ্গে পাশাপাশি সবাই থাকি এবং সবার সংস্কৃতি থেকে সাংস্কৃতিক আদান প্রদান হলে তবেই কিন্তু একটা সমাজ সভ্য হয়, একটা সংস্কৃতি গড়ে ওঠে। তা এ ব্যাপারে আপনারা আমি কখনো কোনো অসুবিধা ফেস করেছেন বা কিছু হয়েছে কিনা, যেহেতু আপনারা মুসলিম ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও এই মূর্তি পুজো বা মূর্তি বা আমাদের যে দেবদেবীর চিত্র আঁকছেন? আমাদের হচ্ছে পটচিত্র শিল্পীরা যখন জাত আসে, উঁচু জাত নিচু জাত ছোটো জাত বড়ো জাত, এরকম যখন সমস্যাটা আসে, তখন পটচিত্র শিল্পীরা প্রত্যেকটা বাড়িতে কিন্তু যেত এবং মূর্তি করত, ঠাকুর বিক্রি করতে যেত, পটের গান করতে যেত। তখন পটচিত্রদেরকে জাতিচ্যুত করা হয়েছিল। তো কেন জাতিচ্যুত করা হয়েছিল? তোমরা তো মানবে না, শুনবে না, তাহলে তোমরা তো সকলের বাড়িতেই যাবে। তখন ওই শিল্পকে বাঁচাতে যে যেরকম পেরেছে, কোথাও সাঁওতাল ধর্মের পটচিত্র শিল্পী রয়েছে, কোথাও মুসলিম, যেখানে মুসলিম সমাজ আছে সেখানে মুসলিম পটচিত্র শিল্পী হয়ে রয়েছে, কোথাও খ্রিস্টান আছে সেখানে খ্রিস্টান পটচিত্র শিল্পী হয়ে রয়েছে। মানে সব জায়গায় মানে পটচিত্র শিল্পীরা শুধু শিল্পকে বাঁচানোর জন্য তারা যাত্রাকে প্রাধান্য দিচ্ছেন না, মানুষকে প্রাধান্য দিচ্ছে, মানুষের পরিচয়। বাহ, আবার সেই লালনের কথা চলে আসে আর কি, যে সেই মানুষ ফজলে সোনার মানুষ পাবি। মানুষের পরিচয় সব থেকে বড়। ধর্ম তো যার যার, তিনি তার মতো পালন করতেই পারেন, তবে ধর্মীয় বিভেদ যেন মানুষের বিভেদ সৃষ্টি না করে। আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেল থেকে এটা আমাদের আবেদন থাকলো, এবং এই ধরনের মানুষদের সঙ্গে পরিচয় হচ্ছে, এনাদেরকে দেখছেন, আমার মনে হয় আপনারা আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই সমস্ত মানুষদের সঙ্গে কিছুটা সময় কাটানো।
পটচিত্রের অনেক গল্প, অনেক কথা তো শুনলেন, বললামও। এবার যেটা আপনাদের দেখাবো আরেকটা ইন্টারেস্টিং জিনিস, ভীষণ ইন্টারেস্টিং আমার কাছে। তো আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি এই ব্যাপারটা, যে পটচিত্রের যে গানের কথা এতক্ষণ বলছিলেন, সেটা এনারা আমাদের সামনে এখন পারফর্ম করবেন। আর এখন যে গানটা আমরা গেয়ে শোনাচ্ছি, এটা করোনা ভাইরাসের উপরে। ভাইরাস থেকে হও গো সচেতন ও জনগণ, ভাইরাস থেকে হও গো সচেতন। চীনের হাং শহর থেকে ভাইরাস ছড়ায় বিশ্ব জুড়ে, মহামারী রূপ নিয়ে করোনা ভাইরাস ও জনগণ, ভাইরাস থেকে হও গো সচেতন, ভাইরাস থেকে হও গো সচেতন ও জনগণ, ভাইরাস থেকে হও গো সচেতন। নমস্কার, এখন যে পটের গানটা গিয়ে শোনাচ্ছি এটা রাধাকৃষ্ণর উপরে। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। না জানে কোন কালার শনে মনে মুজেছে, কদম তলায় উঠে আবার বংশী বাজায় কে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। চূড়োটি বেঁধেছেন ঠাকুর ময়ূর পঙ্খী দিয়া, চূড়োটি বেঁধেছেন ঠাকুর ময়ূর পঙ্খী দিয়া, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। নানা জাতে বজের মালা চূড়োটি বকুল, কৃষ্ণ চরণে বাজে সোনার নূপুর, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। দারুণ দারুণ একটা পারফরমেন্স দেখলাম। এটা আমাদের জন্য বোধহয় আমি এই প্রথমবার এরকম সামনাসামনি পটচিত্রের আমারও তাই গান শুনলাম, কারণ আমরা যারা শহুরে মানুষ তারা হয়তো সবসময় এই সুযোগগুলো আমাদের পায় না, কিন্তু যেটা দেখলাম এখানে এসে, যা শুনলাম, একটা ইউনিক এক্সপিরিয়েন্স শিবাজি, এটা বলতেই হবে। একদম। আমার তরফ থেকে আমাদের দর্শকদের কাছে আবেদন থাকবে, যাদের ঘরে বাচ্চা রয়েছেন তাদেরকে নিয়ে আসুন এখানে, তারা অ্যাটলিস্ট জানতে পারবেন আমাদের শিকড়গুলো কোথায় কোথায় রয়েছে। একদম সঠিক কথা বলেছিস, ঠিক। অ্যাটলিস্ট একটা উইকেন্ড সময় করে আসুন এখানে এবং এই এক্সপিরিয়েন্সগুলো করুন। আমরা যেমন এখানে লাঞ্চ করছি, আপনারাও চাইলে কিন্তু এখানে এসে লাঞ্চ করতে পারেন, এটা সবার জন্য অ্যাভেলেবল। আমি তো ওনার নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। উইকেন্ডে একটা প্ল্যান করেই ফেলুন। এরকম একটা সুন্দর জায়গা যে রয়েছে, আপনি জমিদার বাড়ি, রাজবাড়ি, আমাদের পচেতগড়ে ওখানে থাকুন, তার পরের দিন এখানে আসুন, এখানে লাঞ্চ করুন, আবার ফিরে যান পচেতগড়ে, 2 রাত থাকুন, শনিবার রোববার, সোমবার সকালে একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে ফিরে যান নিজের কর্মক্ষেত্রে, তাই না? হ্যাঁ, একদম দারুণ জিনিস হবে। পচেতগড়ে এসে রইল, রাজবাড়ির একটা ব্যাপার পেল, ওখানে রাজবাড়ির খাওয়া দাওয়া, হ্যাঁ দিন গান ফটো, সাথে গ্রাম বাংলার সংস্কৃতি। আর এইখানে যে রাস্তাঘাট দিয়ে আমরা এলাম না, পুরো একদম র বেঙ্গলকে আপনি, বাংলাকে আপনি এনজয় করতে পারবেন, একদম আসল বাংলা, মেদিনীপুরকে আপনি দারুণ ভাবে এনজয় করতে পারবেন। এত সুন্দর প্রকৃতি এখানে, মাঠগুলো এত করে বৃষ্টি হয়েছে, তার ছোঁয়ায় আরো সবুজ হয়ে গেছে। সকালবেলা যা সুন্দর ছিল, আমরা খাচ্ছি মাছ ভাত। দারুণ সুন্দর অভিজ্ঞতা, সব মিলিয়ে মিশিয়ে ছোট্ট একটা ট্যুর ছিল। এবার ফিরছি, ফেরার পথে আচ্ছা আরেকটা জিনিস, এই যে জামরুল বাহাদুরদা নিজের গাছ থেকে পেরে দিলেন। ফেরার পথে আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে গয়নাবুড়ির গ্রাম। একটু গয়নাবুড়ি বাড়ির জন্য নিতে হবে। আমরা এখন রয়েছি ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশনে। এখানে গয়নাবড়ি এনারা আমাদের সামনে তৈরি করছেন। প্রসেসটা হচ্ছে, আগের দিন বিউলির ডাল ভিজিয়ে রাখতে হয়, তারপর সেখান থেকে বেটে গয়নাবড়ি তৈরি হয়। এটা এই অঞ্চলের একটা শিল্প, কুটির শিল্প। আমরা গয়নাবড়ি গতকাল খেয়েছি। এই যে এটা তিল, তাই তো? সাদা তিল দিচ্ছেন, আর ওটা পোস্ত। দুটো ওয়ে রয়েছে, একটা পোস্ত দিয়ে, একটা সাদা তিল দিয়ে। ওখানে বিউলির ডাল বাটা রয়েছে। আচ্ছা, ওই প্লাস্টিকের ওপাশে একটা
নজল মতো রয়েছে, তাই তো? এবার দেখো এইখানটায় এই যে পোস্ত থালার উপর ছড়ানো রয়েছে। এবার মানে বিউলির ডাল বাটাটা ওই প্লাস্টিকের মধ্যে রয়েছে। হ্যাঁ, এবার এখানে ডিজাইনটা হবে। এটা কতক্ষণ লাগে শোকাতে? হ্যাঁ হ্যাঁ, হালকা রোদ্দুরে শুকনো করা যাবে না, তাহলে বড়িটা ভালো হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ খুব সুন্দর। আর যখন গয়না বড়ি এই ডিজাইনটা করা হয়, গয়না বড়ি যখন বানানো হয়, তখন মহিলারা গান করেন, এটাও একটা রীতি। তো আমি অনুরোধ করব একটা ছোট্ট করে যদি জাগে আমারই সাথে চৈতালি চাঁদনি রাতে পিয়াসি চকরির দিন গোনা ফুরানো শূন্য বাগানের বক্ষ জোড়ালো দক্ষিণ সমীরণ মাধবী কঙ্কন পরাই দিল বনভূমির হাতে। আপনার গানের গলা খুবই সুন্দর। আপনার নামটা কাইন্ডলি বলুন। সমাজশ্রী সাহু। আচ্ছা, আপনি এখানেই থাকেন, এখানকারই বাসিন্দা? আমি বিয়ে করে কিছুদিন আগে এসেছি এখানে। আচ্ছা, আগে কোথায়? বালিচকে। বালিচকে, পশ্চিম মেদিনীপুর, মানে এটা পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, এটা আপনার শ্বশুর বাড়ি? হ্যাঁ, ঠিক। উনি আমার শ্বশুর। ও আচ্ছা, খুব সুন্দর, থ্যাংক ইউ। দারুণ একটা অভিজ্ঞতা হলো আজকে। আমাদের অভিজ্ঞতার ঝুলি পরিপূর্ণ। প্রথমে মাদুরগ্রাম, তারপর পটচিত্র, আর সবশেষে গয়না বুড়ি। গয়না বুড়ি নিয়ে নিলাম। এখানে 80টা রয়েছে, পার পিস 15 টাকা করে। আপনারা যদি এখানে আসেন ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশন, তাহলে গয়না বুড়ি কিন্তু এখানে পেয়ে যাবেন, একদম অথেন্টিক গয়না বুড়ি। আর এই জায়গাটাও বেশ সুন্দর।